গিনি আমার কাছে এসে বসো না, কিছু কথা আছে, এসো এসো বসো। কাছে বসলে মারতে সুবিধা হবে? আজ বেরো না, কালকের মতো তো দাগ মেলাবে না। আর কালকেও বাড়িতে সারাদিন থাকতে হবে। তোমার মা মেকআপ করে দিলেও মেকআপটা নষ্ট হয়ে যাবে। গিনি আমি জানি তোমার পক্ষে আমাকে এখন বিশ্বাস করাটা খুব কঠিন, তবু এমন কিছু কথা আছে আমার মনে হয় সেগুলো তোমার শোনা দরকার, তাই বলতে চাইছি। ভয় পাচ্ছ? কালকেও বাড়িতে গিয়ে আমি সব কথা বলে দেবো? বলবো না রূপ, বলাটা আমার নিজের ছোট হয়ে যাব। সবাইকে বলতে পারবো না যে আমি ভুল করেছি। আমি যাকে সিলেক্ট করেছি সেই ভুল, যাকে ভগবানের মতো প্রেজেন্ট করেছিলাম সকলের কাছে, সে যে আসলে শয়তান, সেটা আমি সবাইকে বলতে পারবো না। কিন্তু তুমি আমার ভুলটা দেখছো, আমার ড্যাডের অন্যায়টা তো দেখছোই না। তুমি জানো আমার আমার ড্যাডের এই বিজনেসে আমার কত সময়ের ইনভেস্টমেন্ট আছে, কত কন্ট্রিবিউশন আছে আমার। আমার বিজনেস প্ল্যানিং এর জন্য ড্যাড কত প্রফিট করেছে, কত লাভ করেছে, তার তো কোনো মূল্যই নেই। গিনি আমি শুধু চাইছি যে আমার ন্যায্য পাওনাটা পেতে তুমি আমাকে হেল্প করো, প্লিজ গিনি, হেল্প মি। গিনি আমি কথা দিচ্ছি আমরা একটা সুখের জীবন বাঁচবো। গিনি আমি কথা দিচ্ছি আমি নিজেকে একেবারে পাল্টে ফেলবো। গিনি আমাকে একবার সুযোগ দাও গিনি, আর একটা বারের জন্য গিনি, প্লিজ। আমি তোমায় বিশ্বাস করি না রূপ। গত এক সপ্তাহে তুমি এমন কিচ্ছু করনি যাতে তোমায় বিশ্বাস করা যায়। আমি জানি গিনি, বিশ্বাস করো, যতটা খারাপ ব্যবহার আমি করেছি তোমার সঙ্গে, আমি কিন্তু অতটা খারাপ নই। আজ দুপুরেও তুমি আমার গলা টিপে ধরেছিলে রূপ, দাগ আছে এখন। আমি তোমাকে খুব ব্যথা দিয়েছি না গিনি? খুব ব্যথা দিয়েছি না? গিনি প্লিজ আমাকে একটা চান্স দাও, একটা চান্স। আমার খুব খারাপ লাগে গিনি ড্যাডের কাছে এইভাবে হাত পাততে, ছোট ছোট জিনিসের জন্য কিছু বলতে চাইতে আমার সিরিয়াসলি খারাপ লাগে। ওই ড্যাডকে বলেছিলাম অর্ধেকটা আমার নামে করে দিতে, আমি নিজের মতো সবটা রান করতে চাই, কিন্তু আরে এই বিজনেসে আফটার আমারও তো একটা কন্ট্রিবিউশন আছে, তুমি বলো না। ড্যাড রাজি হয়নি, রাজি হয়নি ড্যাড। 50% দিত, ছাড়ো 50% দিত, 25% দিত, তাতেও রাজি হয়নি ড্যাড। কিন্তু তুমি বলো না, আমারও তো অধিকার আছে একটা সুস্থ জীবন বাঁচতে, একটা ডিগনিটির জীবন। তুমি বলো না আমার অধিকার নেই? কালকের ভয় বলছো তো এসব? না না গিনি, বিশ্বাস করো কালকের ব্যাপার নিয়ে আমি ভয় করি না, কারণ আমি জানি মনে মনে তুমি আমাকে ভালোবাসো, খুব ভালোবাসো। আমাকে নিয়ে খারাপ কিছু বাড়ি থেকে তুমি বলতেই পারো না, তাই না? গিনি 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 একটা জিনিস দেখাবার আছে তোমাকে, খুব ইন্টারেস্টিং। সেটা দেখলে তুমি বুঝতে পারবে আমি কত ভালোবাসি তোমাকে। দেখবে? এক সেকেন্ড, এক সেকেন্ড। দেখো, আরে দেখো দেখো, অনেকগুলো আছে, পুরোটা দেখো। আরে অনেকগুলো আছে, পালাচ্ছ কেন? দেখো 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 দেখো, ভালো করে দেখো, দেখো দেখো দেখো। তুমি জানো গিনি, তোমার এই সুতোহীন চেহারাটা চান করা অবস্থায় শাওয়ারের নিচে
এই চেহারাটা, এই ভিডিওটা কত লক্ষ লক্ষ ভিউয়ারশিপ এনে দিতে পারে কিনি, কোনো আইডিয়া নেই তোমার। জাস্ট একটা বাটন প্রেস করব, ব্যাস, তারপর আপলোড হয়ে যাবে। কি করবো বলো কিনি, করতে হলো আমাকে। কাল তুমি ওই বাড়িতে যাবে, আমি তো সারাক্ষণ তোমার সঙ্গে সঙ্গে থাকবো না। কোথায় যাবে, কি করবে, কাকে কি বলে বসবে, আমি তো জানি না কিনি। যদি তুমি এ বাড়ির কোনো কথা ওই বাড়িতে গিয়ে না বলো, তাহলে ভিডিওটা সেফ থাকবে। আর যদি বলো, তাহলে এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। সিম্পল। স্ত্রী? কি 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 বললে? স্ত্রী? স্ত্রী? ও স্ত্রী। স্ত্রী হাসাতে পারো তুমি, ইউ আর সো ফানি গিনি। তবে একটা কথা বলবো কিনি, কিনি তোমাকে কিন্তু দারুণ লাগছিল যখন আমি তোমাকে টাচ করছিলাম আর তুমি একটু একটু করে এক্সাইটেড হচ্ছিলে, নিজেকে আমার কাছে ধরা দিচ্ছিলে, আমাকে জড়িয়ে ধরছিলে। আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড। কি হলো গিনি, এত ভেঙে পড়লে কেন? সবকিছু বলে দেবে বলে প্ল্যান করেছিল তো? ভুল গিনি, ভুল। যদি কাউকে কিছু না বলো তাহলে এই ভিডিওটা আমার কাছে থাকবে, কেউ দেখবে না, কেউ জানবে, শুধু আমি দেখব। আর যদি কেউ জানতে পারে, তাহলে বুঝতে পেরেছো তো? কথাটা যেন মাথায় থাকে। দেখ, আমি একটা কথা বলছি, এটা নিয়ে তোরা আর প্লিজ ইস্যু ক্রিয়েট করিস না। আরে বাবা, এত ঝামেলার কি আছে সেটাই তো বুঝতে পারছি না। আমরা তো এখানে পড়াশোনা করতে এসেছি নাকি, এসব করতে তো আসিনি। তাছাড়া ব্যাপারটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোরা কেন এত সিরিয়াসলি নিয়ে নিচ্ছিস? ব্যক্তিগত বিষয়টাকে তো তুই ব্যক্তিগত রেখেছিস মেঘ, এসজি তো সেটা রাখেননি। আর এটা তো প্রথমবার নয় যে উনি সবার সামনে তোকে হিউমিলিয়েট করলেন। এর আগেও উনি করেছেন, বহুবার করেছেন, এবং সেটা ব্যক্তিগত ব্যাপার নিয়েই করেছেন। এসজি যদি নিজের জায়গা ঠিক না রাখে, তাহলে আমাদেরও রাইট আছে ওনার কাজের প্রোটেস্ট করার। আমরা পড়াশুনো করি বলে সবকিছু মুখ বুজে সহ্য করে নেব, অন্যায় প্রোটেস্ট করব না? এটা তো হতে পারে না। আর ইউনিভার্সিটি অথরিটি যদি তোদের এগেনস্টে অ্যাকশন নেয়, তখন কি হবে? তখন তো শুধু শুধু তোরা ভাসবি। নিলে নেবে, আমরা কিন্তু কোনোভাবেই পিছব না। দেখ মেঘ, তুই কলেজের স্টুডেন্ট হোস অথবা এসজির বউ হোস, কোনো ক্ষেত্রেই কিন্তু উনি তোকে এভাবে অপমান করতে পারেন না সবার সামনে। তোদের কি মনে হচ্ছে এসব করে কোনো লাভ হবে? এসজি একটুও পাল্টাবে? পাল্টাবেন কি পাল্টাবেন না সেটা ওনার ব্যাপার, তবে না পাল্টালে আরো বড় প্রোটেস্টের মুখে পড়তে হবে এসজিকে। আমাকে একটা ব্যান্ড পড়িয়ে দিত। শোন, তোরা সবাই আজকে থাকবি তো? দেখ, আমরা কিন্তু আজকে সবাই মিলে এসজি স্যারের ক্লাস বয়কট করব। হ্যাঁ, অবশ্যই আমরা কিন্তু কোনো রকম ক্লাস করব না আজকে। কেন থাকবো না? এটা তো শুধু মেয়েদের ব্যাপার নয়। আর মেঘ আমাদের বন্ধু, আমাদের ক্লাসমেট, আর আমাদের ক্লাসমেটের অপমান আমরা বরদাস্ত করব না। এই স্যার আসছে, স্যার আসছে। কি ব্যাপার, সকলে মিলে এখানে দাঁড়িয়ে আছো কি জন্য? এটা কি? এই হলো আপনাদের মেয়ে। দেখে নিন, ভালো করে দেখে নিন, ভালো আছে না খারাপ আছে, মানে পরখ করে নিন। ওমা, পরক আবার কি? জেঠিমণি, আমি জানি কটা দিন আপনাদের খুব টেনশন গেছে, মেয়ের সঙ্গে দেখা হচ্ছে না। আসলে আমাদের ফ্যামিলি একটা অদ্ভুত নিয়মের জন্য গোটা এক সপ্তাহ ধরে নিজেদের মেয়ের সঙ্গে দেখা হচ্ছে না। এটা তো যাই হোক, এখন দেখে নিন আপনাদের মেয়ে কেমন আছে, মানে আপনাদের জামাই ঠিকঠাক রেখেছে কিনা। তুমি যে ওকে ভালো রাখবে সেই বিশ্বাসেই কিন্তু মেয়েকে তোমার হাতে দিয়েছিল।
থ্যাংক ইউ ভেরি মাচ। অবশ্যই একটা কথা বলতে পারি, আপনাদের সঙ্গে দেখা না হওয়ার জন্য আপনাদের মেয়ে এত কেঁদেছে আর এত ভাবে কেঁদেছে যে বিভিন্ন ধরনের কান্না নিয়ে না পিএইচডি করার মতো বিদ্যে আমার হয়ে গেছে। সে কি রে গিনি, তুই কান্নাকাটি করেছিস? এটা কিন্তু বেশ নতুন ব্যাপার। গিনি তো কাঁদে না, কাঁদায়। ও কান্নাকাটি করেছে গিনি? খুবই আনলাইকলি। কেন সিস্টার ইন ল, তোমার বোনের কি টিয়ার গ্ল্যান্ড নেই? না, গিনি কিন্তু মোটেই কাঁদবার মেয়ে নয়। এ বাড়িতে ওকে কেউ কখনো কাঁদতে দেখেছে বলে মনে করতে পারবে না। সিস্টার ইন ল, আচ্ছা ইন লসটা না হয় বাদই দিলাম সিস্টার, তাহলে তোমার মনে কি সন্দেহ হচ্ছে যে গিনি ও বাড়িতে গিয়ে ওর সঙ্গে এমন ব্যবহার করা হয়েছে যে ও কেঁদে কেটে ভাসিয়ে দিয়েছে? এই গিনি, আমাকে এই অপবাদ থেকে কিন্তু একমাত্র তুমি বাঁচাতে পারো, কিছু করো। মিনি, এমন অদ্ভুত কথা বলিস তুই। একটা মেয়ে নিজের বাড়ির লোকের কাছে কাঁদবে কেন রে? সেটার জন্য একটা সংসারে গেছে, আমাদের জন্য বাড়ির লোকের জন্য মন কেমন করেছে, তাই হয়তো একটু কেঁদেছে। কি রে? না, আমি কিন্তু কাঁদিনি, ও বাড়িয়ে বলছে। আরে বাবা, সে কি আর আমরা জানি না? আচ্ছা, আমরা কি এখানেই দাঁড়িয়ে থাকবো? আরে আয়, বস। ও এক মিনিট, একটা বড় কাজ আমি ভুলে গেছি। আরে না, ভালো থেকো। আচ্ছা, হয়েছে হয়েছে হয়েছে। এই ব্যাপারে তো তোমাকে বারণ করে কোনো লাভ নেই, আমি জানি। তবে এই যা করলে আবার সেই বিজয়ের সময় প্রণাম, ঠিক আছে? এই যখনই আসবে তখন ডিপ ডিপ করে প্রণাম না। জেরিমনি, আমি কিন্তু আগেই বলে গিয়েছি, পুরোনো দিনের কিছু কিছু জিনিস আমার কিন্তু খুব ভালো লাগে। ড্যাডও বলে যে এই বড়দের প্রণাম করা, তাদের সামনে মাথা নিচু করা, এগুলো একটা ভালো দিক আছে জানেন তো। এই বড়দের সামনে মানে তাদের অভিজ্ঞতার সামনে আমরা ছোট, তাদের থেকে অনেক কিছু শেখার আছে, এটাই বলে দেয়। এই ছেলের সঙ্গে কথায় পারে কার শান্তি। ঠিক আছিস তুই? কেন ঠিক থাকবো কেন? আই এম ভেরি হ্যাপি। তোমরা এখানে কি করছো? ক্লাসে এসো, তোমাদের ব্যাচের তো এখন ক্লাস আছে। স্যার, আজকে আপনার ক্লাস আমরা বয়কট করছি। হোয়াট? আমার ক্লাস বয়কট করছো? হ্যাঁ স্যার, আমরা বয়কট করছি। তোমাদের মাথায় এসব কে দিচ্ছে? স্যার, ছোটবেলা থেকেই আপনারা মানে আমাদের শিক্ষকরা, আমাদের অভিভাবকরা আমাদের শিখিয়ে এসেছেন অন্যায়ের প্রতিবাদ করতে হয়। আজকে আমরা সেটাই করছি স্যার। তোমরা যা করছো সেটা যে ভালো করছো না সেটা বুঝতে পারছো? তোমরা আমার ক্লাস বয়কট করলে আমি কিন্তু তোমাদের 4th সেমিস্টারের ব্যাচ বয়কট করতে পারি। জানি স্যার, কিন্তু তাও আজকে আমরা কেউ ক্লাসে যাব না। থাক থাক। আম্মা, এখন আর আমাকে অপছন্দ করেন না তো? আমি যে তোমাকে অপছন্দ করি এ কথা তোমাকে কে বলেছে? বলতে হয় নাকি ঠাম্মা? মুখ দেখলেই তো বুঝতে পারি। তাহলে তো তুমি খুব গুণী ছেলে। তবে আমি মনে মনে চাই তুমি আমার দিদিভাইয়ের মুখ দেখে বুঝতে পারো যে ও কখন ভালো আছে, কখন মন্দ আছে। আর আমার দিদিভাইকে তুমি সব সময় ভালো রেখো। এদের সব ঠিক আছে বলেই তো মনে হচ্ছে। ঠাকুর, আর কটা দিন সব ঠিক থাকুক, 8 তারিখটা পেরোক, পরের দিনেই এঙ্গেজমেন্ট। আচ্ছা, আমি কিন্তু শালিনীকে আসতে বলেছিলাম। ও একা একা বাড়িতে কি করবে বলো তো? অ্যাকচুয়ালি মাও ভেবেছিল আসবে, কিন্তু কাল থেকে একটু জ্বর লাগছিল তো তাই। ওমা, সে কি? হ্যাঁ, চারিদিকে ভীষণ জ্বর হচ্ছে, সাবধানে থাকতে বলো মাকে।
এই গিনি, তোর ফোনটা এখনো ঠিক হয়নি? কি হয়েছে? ওই তো বললাম না আগের দিন, ভেঙে গেছে একদম। আরে তো ঠিক আছে, তাহলে নতুন একটা ফোন কিনে নে। এই কথাটা আমিও ভাবছিলাম। এরপরে তো রূপ তোমাকেও কাজে কর্মে বেরোতে হবে। বারবার তোমার মাকে ফোন করে ডিস্টার্ব করাটা। আমি আজকেই গিনিকে একটা ফোন গিফট করব। না না, তার কোনো দরকার নেই। ওই নেক্সাসের নতুন একটা মডেল আসছে না, কিছুদিনের মধ্যেই মার্কেটে আসবে। তার ব্ল্যাকটা আমি গিনের জন্য বুক করে রেখেছি। বাবা, এই নেক্সাসের নতুন মডেল, সে তো অনেক দাম করেছে না? তাতে কি হয়েছে, শি ডিজার্ভস দ্যাট। কিন্তু সেটা তো এখনো মার্কেটে আসতে দিন দশেক বাকি আছে। তা দিন দশেক না হয় গিনি একটু কষ্ট করে চালিয়ে নেবে। কত ভালো একটা ফোন ওর হবে বলতো? রূপের তো পছন্দই আলাদা। গিনি, তোকে আর এখানে বসতে হবে না, চল আমরা উপরে যাই। সেই ভালো, দুই বোনে কতদিন গপ্প হয়নি, অনেক সুখ দুঃখের গপ্প জমেছে, তাই তো? যাও, দুজনে গিয়ে ওপরে বসে গপ্প কর। হ্যাঁ চল। চল। এখন কি করি আমি? ওপরে গিয়ে গিনি কি বলবে মিনিকে? এই কি রূপ, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? এসো বসো। এরপর তো বলবে শ্বশুর বাড়ির লোক বসতে দেয়নি। এসো। আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়, আমি তার লাগি পথ চেয়ে আছি, আমি তার লাগি পথ চেয়ে আছি, পথে যে জন ভাষায়, আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। এই তুমি এখানে সত্যি সত্যি? না, মিথ্যে মিথ্যে। আর তুমি থামলে কেন? না মানে তুমি এখানে কি করে এলে? মানে তুমি কি তুমি তুমি মানে কোনটা জিজ্ঞেস করছো বলো তো? কেন এসেছি? তাহলে কি আমি চলে যাব? না না তা কেন, মানে তুমি এখানে কেন, আমি কি আসতে পারি না? না মানে কিছু বলনি। এই তুমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছো। হ্যাঁ, তাই তো দেখছি তুমি আমাকে এভাবে দাঁড় করিয়ে রেখেছো। এ বাবা, তোমার কোথাও বসতে দিই বলো? দাঁড়াও, এই বইগুলো সরালে না জায়গা হয়ে যাবে, তুমি বসতে পারো, বুঝলে? আরে বাবা ঠিক আছে, এত খাটনি করতে হবে না। এই তো চেয়ার আছে, আমি চেয়ার নিয়ে বসে পড়ছি। আস্তে। ওটো ওটো ওটো। দাঁড়াও এক সেকেন্ড। বাপরে জিষ্ণু, এটাকে এভাবে কে সাজিয়ে রাখে বলো তো? সত্যি এটা কি তোমার? এটা কি তোমার জন্য নাকি? এটা হলো ওই পাজি পাওনাদারগুলোর জন্য। তার মানে? টাকা চাইতে আসে, তারপর ওই চেয়ারে বসে, ব্যাস সেদিনের জন্য রেহাই। লাগলো নাকি? আরে কোথায় লাগলো? এই বলে বিদায় করে দিই। বাবা আমি আর পারছি না, শেষমেশ ওটা নাকি পাওনাদার ঠেকাবার কল। ভগবান, আমি নাকি শেষে তোমার পাওনাদারদের আসনে বসলাম। হ্যাঁ, আমার আস্তে আস্তে একেবারে দম বন্ধ হয়ে যাবে এবার। আচ্ছা একটা কথা বলো তো, তুমি আমার বাড়ি চিনলে কি করে? কেন? খুবই সহজ, আমি তো তোমার এই পাড়াটা চিনতাম। আমি এসে জিজ্ঞেস করলাম যে এখানে ওই শাখা মৃগর বাড়ি কোনটা, ব্যাস ওরা বলে দিল। এইটা কিন্তু ভালো হচ্ছে না, খুব খারাপ হয়ে যাচ্ছে। দেখো, আমি তো বলেই রেখেছি এই উপমাটা আমি সারা জীবন ব্যবহার করব।
আরে বাবা আমি মজা করছি, ওরকম পাচন গেলামুখ করার কোনো দরকার নেই। কি রে, এই 7 দিন কি করলি? কি আর করব, ওই ওদের রিলেটিভসরা আসতো, ওদের সঙ্গে আলাপ পরিচয় করতে, অনেক নতুন লোকের সঙ্গে আলাপ হলো জানিস। আর পার্টি, ওদের বাড়ির সবাই পার্টি করতে খুব ভালোবাসে, বাড়িতে তো প্রায় রোজই পার্টি হচ্ছিল। তার মানে এই 7 দিন তুই বেশ ছিলি। থাকবো না কেন, বাড়িতে তো সবাই সারাদিন আমাকে নিয়ে ব্যস্ত ছিল। বাহ, ভালো। আমি আসলে ভাবছিলাম এই 7 দিন তোর সাথে আমাদের কোনো কমিউনিকেশন হচ্ছিল না বলে হয়তো তোর একটু খারাপ লাগছে। আসলে আমাদের ছেড়ে তো কখনো তুই থাকিসনি, আর বিয়ের পর একটা নতুন পরিবেশে মানিয়ে নিতে হয়তো প্রবলেম হচ্ছে। তার মধ্যে তোর ফোনটাও গেল ভেঙে, চাইলেও তোর সাথে কথা বলতে পারছিলাম না, আর তুইও পারছিলিস না। ভালো ছিলাম না মিনি, আমি একটুও ভালো ছিলাম না, আমি একটুও ভালো নেই, কিন্তু আমি সেটা তোকে বলতে পারবো না। আমাকে তোর সামনে, সবার সামনে ভালো থাকার অভিনয় করতে হবে, না হলে যে যদি কাউকে কিছু না বলো তাহলে এই ভিডিওটা আমার কাছে থাকবে।